আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কোনো চোখ যদি ওদিকে যায়, সে কুত্তার বাচ্চার চোখ তুলে নেব। আহান, আমার এই ক্লাব এক্ষুনি ফাঁকা চাই। ম্যানেজারকে বলে ব্যবস্থা কর। যা ক্ষতি হবে তার 3 ডাবল দেব, দরকার পড়লে 5 ডাবল। কুইক। কথাগুলো শোনা মাত্রই রায়ান, আহান, পলাশ আর সাগর একসাথে শিউরে উঠল। তারা জায়নকে খুব ভালো করেই চেনে। ওর কণ্ঠের মধ্যে যখন এই তীব্রতা থাকে তখন সেটা শুধু কথা নয়, সেটা একেবারে রায়। মানে এখনই এই ক্লাব ফাঁকা করতে হবে, নয়তো বিপদ। তারা এক সেকেন্ডও দেরি করলো না, সঙ্গে সঙ্গে ছুটে গেল চারিদিকে দৌড়ঝাঁপ করতে। যার যার স্বামীদের চোখে তখন ভিন্ন ভিন্ন আগুন। আকাশ যে কিনা হার্টের ডাক্তার, যে মানুষের হৃদয়কে সুস্থ রাখার শপথ নিয়েছিল, সে নিজের হৃদয় সামলাতে পারল না। নিজের হবু বউকে এই রূপে দেখে বুকের ভেতরে যেন একসাথে রাগ, আনন্দ, অবাকার অধিকারবোধের ঝড় বইতে লাগলো। কিন্তু সেই ঝড় সহ্য করার মতো শক্তি তার ছিল না। হৃদস্পন্দন গিয়ে আঘাত করলো মাথায়, আর মুহূর্তে টাস্কি খেয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। অবাক চিৎকারে চারপাশ কেঁপে উঠল। ইউপি শরীর আগুনের মতো কাঁপছে। তার রাগ এতটাই তীব্র যে হাত দুটো কাঁপছে অবিরাম। ঠোঁট কামড়ে সে দাঁতে দাঁত ঘষে দাঁড়িয়ে আছে। প্রতিটি নিঃশ্বাস যেন দমিয়ে রাখা এক একটা বিস্ফোরণ। সে যেন এখনই ছুটে গিয়ে কাউকে ছিঁড়ে ফেলবে। চোখে সেই দপদপে জ্বালা। জেমস বাইরে শান্ত দেখালো, ভেতরে যেন দাউ দাউ করে পড়ছে। তার চোখ দুটো লালচে হয়ে জ্বলজ্বল করছে, যেন আগুনের অঙ্গার ছিটে বেরোচ্ছে। কিন্তু ঠান্ডা কণ্ঠে ফিসফিস করেও সে থামাতে পারল না। মুখ থেকে বেরিয়ে এলো চাপা বিষাক্ত আগুন। ইভি ব্রো, একটু আগে ফিল হচ্ছিল আই মিন হ্যাভেন, কিন্তু এখন আমার কাউকে হেলে পাঠাতে ইচ্ছে করছে। জেমসের কণ্ঠের আগুনে চারপাশ স্তব্ধ হয়ে গেল। ইভি তখনও অন্যদিকে চোখ গেঁথে রেখেছে। তার ভিতরে রাগের ঢেউ সামলাতে না পেরে গর্জে উঠল জেমসের কথার জবাবে। সেম, আমারও তাই মনে হচ্ছে। নাজিমের মুখ ধরধর করছে। বিয়ে হয়েছে এই 3 বছর, কিন্তু এই মুহূর্তে বৃষ্টিকে দেখে বলল, আমার মনে হচ্ছে আমি দেহত্যাগ করব। মুহূর্তেই ক্লাবের পরিবেশ বদলে গেল। কয়েক সেকেন্ড আগেও যেখানে আলো, সাউন্ড, মজা আর হাসি ছিল, এখন সেটা পরিণত হলো রাগ, অধিকার আর আগুনের এক দাপটে। মনে হচ্ছিল এ যেন কোনো ব্যাচেলর পার্টি নয়, বরং 5 জন পুরুষের চোখে পুড়তে থাকা আগুনের মধ্যে তাদের স্ত্রীর রূপ, ভালোবাসা আর বেপরোয়া সাহসের যুদ্ধক্ষেত্র। নাজিমের বুকের ভেতরটা তখন কেমন জানি টনটন করছে। মাথার ভেতর রক্ত স্রোতের মতো ধুকপুক করছে। এই 3 বছর সংসার করেও আজ যেন নতুন করে স্ত্রীর রূপ তাকে পাগল করে তুলছে। শরীর কাঁপছে, শ্বাস গুলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আর সামলাতে পারবে না নিজেকে। নাজিমা নিতে পারল না, পা বাড়িয়ে চলে গেল তাদের সামনে। কিন্তু যেতেই তিয়াশা বলে উঠল, এক্সকিউজ মি ম্যাম, সাইড প্লিজ। এ কথা শুনতেই তার কান থেকে ধোঁয়া বেরিয়ে গেল। বুকের ভেতর হাহাকার যেন কানে বজ্রপাত হয়ে বাজল। নাজিমের চোখে অবিশ্বাস, ঠোঁট শুকিয়ে গেল, শরীর শিউরে উঠল। নাজিমের মুখ বন্ধ হয়ে গেল। যে শালিকা তাকে দুলাভাই বা ভাইয়া ছাড়ে ডাকে না, সে এরকম বলছে। মনে হলো বুকের ভেতর শিলা বৃষ্টি নামলো। দাঁতে দাঁত চেপে নিজেকে থামালেও তার ভেতরে রক্ত তখন আগুন হয়ে ফুটছে। নাজিম সরছে না দেখে তারই সাইড কেটে চলে যাচ্ছে 3টা ছেলে। তাদের দিকেই আসছিল, কিন্তু মুহূর্তের মধ্যে বজ্রপাতের মতো জায়ন এসে দাঁড়ালো। তিয়াশার হাত শক্ত করে চেপে ধরল। সেই গ্রিপে তিয়াশার শিরায় রক্ত জমে গেল, মুখ ধরফর করতে লাগলো, শরীর শিউরে উঠল। ভেতরে ভয় কাঁপছিল, কিন্তু মুখে সেই ভয় প্রকাশ করলো না। মাথা উঁচু করে তাকিয়ে রইল। জায়নের কপালে শিরা ফেটে বেরিয়ে এসেছে, চোখ রক্তাক্ত, ঠোঁট শক্ত হয়ে গেছে, দাঁত কিরমির করছে, চোয়াল জ্বলে উঠছে, বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। তিয়াশার দিকে তাকিয়ে গর্জে উঠল। কি নাটক এইসব? তিয়াশার বুকের ভেতরে তখন ঢেউয়ের পর ঢেউ আশ্রে পড়ছে। একদিকে ভয় তার শরীরকে গ্রাস করছে, অন্যদিকে এক অদ্ভুত জেদ তাকে শক্ত করে দাঁড় করাচ্ছে। মুখ শুকিয়ে গেল, ঠোঁটে সাহসের রেখা টেনে বলল, এক্সকিউজ মি, আমি কি আপনাকে চিনি? কথা শোনার সাথে সাথে জায়নের শরীর ফেটে গেল রাগের দমকে। তার হাত আরও শক্ত হলো। আঙ্গুলের চাপ এতটাই ভালো যেন হাতের হাড় ভেঙে যাবে। মুহূর্তে বজ্রঝড়ের মতো তীব্র চিৎকারে কেঁপে উঠল পুরো ক্লাব। হারামির বাচ্চা, আমাকে চিনিস না? কেটে ফেলে রেখে দেবো। সাহস দেখা সেই আবরার জায়ন চৌধুরীকে। আজকে তোর কপালে কি আছে তুই নিজেই জানিস না।
চারপাশ মুহূর্তেই থমকে গেল, আলো নিভে গেল, সুর থেমে গেল, নাচ গান স্তব্ধ হয়ে গেল। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর ভয়ের গর্জন। সবাই কেঁপে উঠল, মুখ ধরফর করতে লাগলো, কানে মুখে শব্দ রইল না। দুজন সাহস করে এগিয়ে এসে বলতে চাইল, কি অসভ্যতামি হচ্ছে এখানে। কিন্তু জায়ন ওদের দিকে তাকাতে রক্তলাল চোখে আগুন জ্বলল, ভয়ঙ্কর গলায় আবারও গর্জে উঠল। এই শুয়োরের বাচ্চা, আমি আমার বউয়ের সঙ্গে কি করব তোকে কৈফিয়ত দেব? তুই কোন? আমার জানার দরকার নেই, আর একটা কথা বললে তোর কলিজা ছিঁড়ে নেব। জায়ন এর কথাই লোক দুটো কাঁপতে কাঁপতে পিছে সরে গেল। ম্যানেজার ভয়ে থরথর করে কাঁপছে। তারপরই আবার শোনা গেল বজ্রপাতের মতো গর্জন। আহান তোকে কি বলেছি শুনিসনি? সাথে সাথে ম্যানেজারের কণ্ঠে অ্যানাউন্সমেন্ট বেজে উঠল, আর মুহূর্তে যেন হরগোল পড়ে গেল। সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে লাগলো। পায়ের শব্দে পুরো হল কেঁপে উঠল, যেন দুনিয়া ভেঙে পড়ছে। জায়নের বুক ফেটে গেল, ভেতরে রাগের আগুন থামছে না। দাঁত কিরমির করতে করতে ঝড়ের মতো বলে উঠল। কি বাল পড়েছিস এইসব? শরীর দেখানোর ইচ্ছে সবাইকে? এই ড্রেস পরে রুমের বাইরে বেরোনোর সাহস কোথায় পেলি? আর এখানে আসার পারমিশন কার কাছ থেকে নিয়েছিস? কথা শেষ হতেই নিজের ব্লেজারটা খুলে তিয়াসার গায়ে জড়িয়ে দিল। চোখে রক্তিম দৃষ্টি, বুক কাঁপছে, শরীর কাঁপছে। তারপর ঝড়ের মতো শক্ত হাতে তিয়াসাকে টেনে নিয়ে যেতে লাগলো। তিয়াসা বুক ধরফর করে উঠল, কষ্টে নিজের হাত ছাড়াতে চেষ্টা করলো। চোখ মুখ কুচকে কান্না আটকে ঠান্ডা গলেই বলে উঠল। তুমি তো ব্যাচেলর, তাহলে আমাকে বউ কেন বলছো? ব্যাচেলর পার্টি করবে আর আমরা করলে দোষ? বেশ করেছি, এই ড্রেস পরেছি, আরও পরবো। তোমাকে সব কিছুর কৈফিয়ত দিতে হবে? তুমি আমায় কিছু পড়তে গেলে কৈফিয়ত দাও? নাটক করো এখানে আসার জন্য? তাহলে এখানে আমিও আসি। কথা শেষ হবার আগেই আকাশ ফেটে গেল। মুহূর্তে তিয়াসের গালে বাজ পড়ার মতো বসালো জায়নের হাতের এক বাঘের থাবা। সেই শব্দে পুরো হল কেঁপে উঠল। তিয়াসার কান মুখ ঝাঁকিয়ে উঠল, ফর্সা মুখ লাল হয়ে 4 আঙ্গুলের দাগ ফুটে উঠল। ব্যথায় বুক ফেটে গেল, চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, তবুও কোনো শব্দ করল না। ঠোঁট কাঁপল, বুক কেঁপে উঠল, কিন্তু সবার সামনে নিজের ভাঙ্গন গোপন করার জন্য নিঃশব্দে দাঁড়িয়ে রইল। অশ্রু মুছল না, শুধু নিঃশব্দে যন্ত্রণায় শরীর কেঁপে উঠল। জায়নের কপালে থেকে ঘাম ঝরছে, রাগে শরীর কাঁপছে, দাঁতের ফাঁক দিয়ে বেরোচ্ছে বিরক্তির শব্দ। নিঃশ্বাস ভারী হয়ে বুক ওঠানামা করছে, চোখ রক্তাভ হয়ে আছে। তিয়াসার জল শক্ত করে ধরে গর্জে উঠল। হারামির বাচ্চা, মুখে মুখে তর্ক করিস? জানিস না আমার মধ্যে এক পশু বাস করে? দিন দিন কিছু না বলতে বলতে পেয়ে বসেছিস। আমার এখানে আসা তোর পছন্দ না বলে বলে দিতে পারতি। তুই কোন সাহসে বেরোলি? তিয়াসার বুক ধরফর করছে, তবুও সাহস গিলে তাচ্ছিলের সুরে জবাব দিল। বলেছি না বেশ করেছি। তুমি আসবে কেন এখানে? তুমি ব্যাচেলর, নাটক করো আমার সঙ্গে? আমায় বাসায় বন্দি করে রাখবে আর নিজে ফুর্তি কথা শেষ হবার আগেই জায়নের চোখ রক্তে লাল হয়ে উঠল, মুহূর্তে ঠাস করে পড়ল আরেক থাপ্পড়। তিয়াসার মাথায় দুলে উঠল, গাল জ্বলে উঠল। জায়ন রাগে নিজের চুল টানতে লাগলো, যেন নিজের ভেতরে আগুন থামাতে পারছে না। তিয়াসার সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে ফুপিয়ে উঠল, কান্না সুরে বুক কেঁপে উঠে বলে উঠল। অসভ্য লোক, শুধু হাত চালাতে জানে। নিজের কথা মতো চললে আমায় রানী করে রাখবে, আর কথার খেলাফ হলে জানোয়ারের মতো ব্যবহার করবে। চাই না বিয়ে, চাই না এই বর। এই বলে তিয়াসা ব্লেজারটা শরীর থেকে ছুঁড়ে ফেলে চলে যেতে লাগলো, কিন্তু জায়ন যেন শিকারি বাঘ। আবারও টেনে ধরল, তার চোখে রক্তের ঝড়, বুকের নিঃশ্বাস আগুনের মতো। অন্যদিকে অনন্যার সামনে ইউভি দাঁড়ানো। অনন্যা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বুকে দুহাত গুজে অন্যদিকে তাকিয়ে আছে। ইউভির বুক ফেটে যাচ্ছে, অমনি অনন্যার কানে গর্জে উঠল। খুব সাহস হয়েছে তাই না? অনন্যা চোখ ফেরালো না, ঠান্ডা মাথায় অন্যদিকে তাকিয়ে বলল। সাহস আমার আগাগোড়াই ছিল, আনন্দ করতে এসেছিলাম, কিন্তু আমার বড় ভাইয়া সব নষ্ট করে দিল। ইউভির শরীর চলছে, কোমরে দুহাত রেখে দাঁতে দাঁত চেপে ফুঁসতে লাগলো। পাখি, এসব বলিস না, রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। ভাইকে দেখেছিস কি পরিমাণে রেগে গেছে? আর এইসব ড্রেস কোথায় পেয়েছিস? মনে হচ্ছে থাপড়ে লাল করে দিই। অমনি অনন্যার চোখে আগুন ঝিলিক দিল, ঠান্ডা মুখে গর্জে উঠল। হাত তুলে দেখাও, হাত ভেঙে রেখে দেবো। ইউভির মুখ হা হয়ে গেল, চোখ বড় বড় হয়ে উঠল। মনে হলো বুকের ভেতর বজ্রপাত হলো। কি বললো এই মেয়েটা? এদিকে নাজিম কপাল চেপে ধরলো, মুখ ফেটে যাচ্ছে, চিৎকার করে উঠল। বাসায় ছেলেকে রেখে এই করে বেড়াচ্ছ বৃষ্টি? কোনো রকম খারাপ লাগলো না? কি ভয়ঙ্কর লাগছে। যদি কেউ তুলে নিয়ে যেত, আমি তো বউ হারা হয়ে যেতাম।
কথা শেষ হতেই বৃষ্টি গর্জে উঠল, চোখে আগুন, ঠোঁটে বিষ। এই বান্দির বাচ্চা, নাটক করবি না। তুই বাসায় ছেলেকে রেখে এখানে পার্টি করছিস? বাবুর সব দায়িত্ব কি আমার? এবার থেকে তুই ছেলে সামলাবি আর আমি ফুর্তি করব। নাজিমের বুক ফেটে গেল, মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল, ঠোঁট কাঁপতে কাঁপতে মনে মনে আওড়াতে লাগলো। হায় আল্লাহ, তুমি আমার কপালে এ কি ডাইনি জুটাইছ? তুই তালাক করে মরার হুমকি দেয়। শুধু এই সুন্দর ডাইনিটারে ভালোবাসি বলেই কিছু বলি না। বৃষ্টি কটমট করে তাকালো। কি বিড়বিড় করছো? নাজিম কিছু বলল না, সে এখনও নিজের ভাবনার জগতে ডুবে। এদিকে জেমস দাঁড়িয়ে আছে, ঠোঁটে দুষ্টু হাসি, চোখে রাগার উন্মোদনা মিশ্রিত ঝড়। তার ছেলে সুরে বলল, এত হট সেজে এসে কি লাভ হলো? দেখলে তো স্যারের পাওয়ার। 2 মিনিটসে সব ক্লিয়ার করে দিল। নাইস ড্রেস রেইনবো। একটু থেমে আবার গর্জে উঠল। কিন্তু তুমি তো ভুল জায়গায় ড্রেসটা পরেছো। আজ আমার মাথা খারাপ হয়ে আছে। চিন্তা নেই, শুধু ভাবি সাফার করবে না, তোমরাও ভাগ পাবে। বাড়িতে চলো, তারপর ইউ উইল গেটস দ্য পানিশমেন্ট। তার স্বরে আগুন, চোখে লালচে ঝড়, যেন এখনই পরীকে ভুলে শাস্তি দিতে চায়। কিন্তু পরী ঠোঁটে বাঁকা হাসি দিয়ে তার ছেলের গলায় জবাব দিল, ওকে, বাসায় চলেন, আমিও দেখব কি পানিশমেন্ট দিতে পারেন আপনি। জেমস দুষ্টু হাসি দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল পরীকে, যেন শিকার নিয়ে যাচ্ছে। এদিকে আকাশ রাগে ফুঁসছে, চোখ মুখ ঘামে ভিজে যাচ্ছে, মুখ ধরপড় করছে। বসা থেকে উঠে আরোহীর হাত শক্ত করে টেনে সাইডে নিয়ে গেল, নরম অথচ গম্ভীর স্বরে রাগ চেপে বলে উঠল, শোনা, এসব ন্যাকড়া কেন পড়েছে? অমনি আরোহী ঠোঁট পাকিয়ে ঝাঁঝালো সুরে জবাব দিল, এটা ড্রেস, ন্যাকড়া না গর্ধব। আকাশের চোখে রাগে ঝড়, বুক কাঁপতে কাঁপতে বলল, শোনা, এখানে কেন আসলে? তাও এই মারাত্মকভাবে। কত ছেলের নজর তোমাদের দিকে ছিল জানো? আরোহী ঠান্ডা মুখে জবাব দিল, বেশ করেছি। আকাশের আগে ফুঁসতে ফুঁসতে নিঃশ্বাস ছাড়ল। তোমাদের ভুলের জন্য ভাইয়া এখন এত রেগে আছে। বনুর উপর দিয়ে এখন ঝড় যাবে। তোমরা তো জানো বড় ভাইয়া কেমন। তিয়াশা তো না হয় অবুঝ, তুমি তো একটু বোঝো। তাহলে কেন করলে এসব? যাও গিয়ে সামলাও ঝড়। কান্নার আওয়াজ পাচ্ছ নিজের বন্ধুর? খুব ভালো লাগছে তাই না? আকাশে মুখে বিরক্তি, রাগে নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। এদিকে আরোহীর মুখেও চিন্তা, সেও স্পষ্ট শুনতে পাচ্ছে তিয়াশার কান্নার শব্দ। এদিকে যেমন নিচ থেকে ব্লেজারটা উঠিয়ে তিয়াশার গায়ে আবার পেঁচিয়ে দিল, কিন্তু তিয়াশা আবার ফেলে দিল ব্লেজার। জায়নের মাথায় যেন আগুন চড়ে বসলো, বুকের ভেতর রাগ যেন আগুনের গোলা হয়ে বিস্ফোরিত হচ্ছিল। মাথা ঠিক রাখতে পারছে না, চোখ রক্তাভ, নিঃশ্বাস দ্রুত, একেবারে গম্ভীর গলায় নিচু স্বরে এমনভাবে বলে উঠল যে তিয়াশার বুক কেঁপে উঠল। তিয়াশা ঠোঁট কামে, চোখের জল মুখ ঝামটে দিয়ে গর্জে উঠল। আমি চড়াবো না। তার আগে ঠাস করে আরেকটা বাঘের থাবার শব্দে পুরো হল কেঁপে উঠল। তিয়াশা ছিটকে পড়ে গেল, মুখে হাত দিয়ে ব্যথায় কাঁদছে, বুক কেঁপে কেঁপে শব্দ বেরোচ্ছে। যেমন 1 সেকেন্ডও দেরি করলো না, আবার ঝুঁকে সে ব্লেজারটা ভালো করে তিয়াশার গায়ে পেঁচিয়ে দিল। তারপর এক ঝটকায় নিজের কাঁধে তুলে নিল তাকে, যেন এই মুহূর্তে আর কারো চোখের সামনে রাখতে চাইছে না। জায়নের হনহনিয়ে হাঁটার শব্দে পুরো ক্লাবের মেঝে কেঁপে উঠছিল। জায়নের চোখে মুখে এমন এক অগ্নি, এমন এক তেজ যে তাকাতে গিয়ে সবাই ভয়ে জমে গেল। কেউ সাহস পেল না কাছে আসার। ক্লাবের আলো ঝলমল, চারিদিকে অদ্ভুত সাইরেনের মতো থেমে থেমে বাজতে থাকা গান, কিন্তু সেই সব শব্দ থেমে গেল জায়নের পায়ের গর্জনের সামনে। নিজের কালো মার্সিডিজের দরজা ধাক্কা মেরে খুলে সামনে প্যাসেঞ্জার সিটে তিয়াশাকে ছুঁড়ে মারল সে, যেন নিজের বুকের আগুনকে গাড়ির ভেতর বন্দি করে দিল। তিয়াশার তীব্র কান্নায় ফুঁপিয়ে উঠল, চোখে রাগের আগুন, ঠোঁটে তীব্র কাঁপন, কণ্ঠ ভেঙে ভেঙে রাগী গলায় বলে উঠল, তিয়াশার কণ্ঠ থেমে গেল হঠাৎ, কারণ মুহূর্তে খুব স্পিডে ব্রেক কষিয়ে যান গাড়িটা রাস্তার পাশে দাঁড় করালো। পুরো গাড়িটা কেঁপে উঠল। তিয়াশার বুক ধক করে কেঁপে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ভয়ে। যেন এক হাত স্টারিংয়ে ভয়ঙ্কর শব্দে থাবা মেরে দিল। সেই আওয়াজে গাড়ির ভেতরে বাতাস জমে গেল, তিয়াশার বুক ধরফর করতে লাগলো। জায়নের চোখ তখন আগুনে জ্বলছে, মুখে শিরা ফেটে উঠেছে, চোয়াল শক্ত, রাগে তার নিঃশ্বাস ভারী। আরেক হাতে তিয়াশার মুখে চোয়াল ধরে টেনে নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে গর্জে উঠল, মরতে চাস তাই না? ওকে দাঁড়া।
সেই গর্জনের মধ্যে ছিল একসাথে ক্রোধ, বেদনা আর দমিয়ে রাখার এক ভালোবাসার হাহাকার। যেন জায়ন নিজেই জানে না কি বলছে, শুধু জানে তিয়াশা তাকে হারানোর কথা ভাবলেই বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আর তিয়াশার চোখ ভিজে উঠল অশ্রুতে, কিন্তু ঠোঁটে লেগে রইল বিদ্রোহী কাঁপন। জায়ন পকেট থেকে ফোন বাইর করে এক ঝটকায় ডক্টরকে কল লাগিয়ে লাউড স্পিকারে রাখল। গাড়ির ভেতরে উত্তেজনায় ভরা ভারী বাতাস যখন রিংটোন বাজছিল, তখন তিয়াশার বুক কেঁপে উঠছিল ভয়ে। কল রিসিভ হতে জায়নের গম্ভীর কণ্ঠস্বর বজ্রপাতের মতো গাড়ির ভেতর ছড়িয়ে পড়ল। ডক্টর, আমি এখন কি আমার ওয়াইফের সঙ্গে ইন্টিমেট হতে পারি? ডক্টর হঠাৎ থেমে গেলেন। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সাবধানে বললেন, আপনার ওয়াইফ এখন অনেকটাই রিকভার করে গেছে, তবে সব কিছু নির্ভর করবে ওনার শরীরের উপর। আরেকবার চেক আপ করলে আমি নিশ্চিতভাবে বলতে পারবো উনি পুরোপুরি সুস্থ কিনা। জায়নের চোখ রক্তে ভরা, দাঁতের ফাঁক দিয়ে বেরোচ্ছে বিরক্তির শব্দ। ফোনটা হঠাৎ রাগে কেটে দিল সে। গাড়ির ভেতরে ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো। সেই নিস্তব্ধতার মাঝেই জায়নের চোখ আটকে গেল তিয়াশার ফর্সা মুখে, যেখানে তার নিজের হাতের 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। সত্যি তিয়াশা ভয়ে কাঁপছে, বুক ওঠানামা করছে আতঙ্কে। মনে মনে ভাবছে, কেন সে এই মানুষটার সঙ্গে পারে না, কেন এই লোকটা কখনোই স্বাভাবিক না। কিন্তু সেই মুহূর্তে জায়নের চোখে কোনো মায়া দয়া নেই, শুধু আগুন আর শুধু দাহ রাগ। স্টিয়ারিংয়ে হাত রেখে আবারও গাড়ি স্টার্ট দিল সে। গাড়ি ছুটছে পাগলের মতো। গাড়ি চালাতে চালাতে রাগে ফুঁসে ওঠা গলায় গর্জে উঠল, শরীর দেখানোর ইচ্ছে সবাইকে। তুই আমার হাতে ঠিক মরবি যদি নিজের ইচ্ছে মতো চলিস। কুত্তার বাচ্চার সাহস কত! তোর এই সাহসের জন্য আমি কি করব তুই নিজেই জানিস না। আমার বউয়ের দিকে ওই মাদার ফাকারগুলো লালসার চোখে তাকাচ্ছিল, আর সেগুলো আমার দেখতে হবে? হট সেজেছিস না? এবার দেখবি তোর বরের কি অবস্থা করেছিস তুই। এই বলে যেমন গাড়ি হঠাৎ ঘুরিয়ে এক ফাঁকা রাস্তার পাশে দাঁড় করালো। চারিদিকে অন্ধকার, কেবল গাড়ির হেডলাইটের আলোর রেখা। তিয়াশার বুক ধরফর করছে, ভয়ে সিটিয়ে আসছে। মনে হচ্ছে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। সে জানে না এখানে কেন দাঁড়ালো, কিন্তু এক অদ্ভুত শীতলতা ভর করেছে বুকের ভেতর। মনে মনে ভাবছে, যখনই সে একটু সাহস দেখে, প্রতিবাদ করে, তখনই তার উপর ভয়ঙ্কর ঝড় নেমে আসে। হঠাৎ যেমন ঝুঁকে পড়ে সিট বেল্ট খুলে তিয়াশাকে এক ঝটকে নিজের উড়ুর উপর বসিয়ে নিল। তিয়াশার শরীর ছিটকে গিয়ে জায়নের বুকের সঙ্গে লেগে গেল। জায়নের 2 উড়ু আটকে গেল তিয়াশার 2 পায়ের ফাঁকে। ড্রেসটা উঠে গিয়ে উন্মুক্ত ফর্সা উড়ু প্রকাশ পেল। গাড়ির ডিম লাইটের সেই দৃশ্য চোখে পড়তে জায়নের মাথা আরও খারাপ হয়ে গেল। চোখে আগুন, দম ফাটানো নিঃশ্বাস। তিয়াশার হাত কাঁপছিল, কণ্ঠ কাঁপিয়ে ভয়ে বলল, কি 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 করছো এখানে? জায়নের দৃষ্টি তখন গভীর, গলায় আগুনের মতো গর্জন। 2 হাত দিয়ে তিয়াশার বাঁকানো কোমর আরও কাছে টেনে নিয়ে বুকের সঙ্গে মিশিয়ে দিল। নিচু গম্ভীর হুকুমের সুরে বলল। তিয়াশা চমকে উঠল, ঠোঁট ভিজে উঠল ভয়ে, কান্নায় ভারী হয়ে উঠল দৃষ্টি। রাস্তার মধ্যে কি শুনছে সে? শ্বাস ভারী হয়ে আসছে, বুক ওঠানামা করছে আতঙ্কে আর অপমানে। তার চুপচাপ হতবিহ্বল অবস্থা দেখে জায়নের রাগ যেন আগুনে ঘি ঢেলে দিল। হঠাৎ আবারও বজ্র গর্জনের মতো গলায় বলে উঠল, তখন গাড়ির ভেতরে জমে ওঠা ভয়, কান্না, রাগ আর বেদনা একসাথে বিস্ফোরিত হচ্ছিল। তিয়াশার শরীর কাঁপছিল আতঙ্কে, কিন্তু চোখে ছিল অদম্য প্রতিবাদের ঝিলিক। অন্যদিকে জায়নের ভেতর হঠাৎ জমে ওঠা পশুর মতো রাগ আর ক্ষুধায় তাকে ঠেলে দিচ্ছিল আরও অন্ধকারের দিকে। এই গর্জনে শুধু তিয়াশা নয়, পুরো গাড়িটাই যেন ভেতর থেকে কেঁপে উঠল। অন্ধকার গাড়ির ভেতরটা মরতে ভারী হয়ে গেল। নিঃশ্বাস নেওয়াটাই যেন কঠিন হয়ে উঠল। বুকের ভেতর হাহাকার নিয়ে তিয়াশা মুখ ফিরিয়ে নিল, চোখ শক্ত করে বন্ধ করল। আজ সে কিছুতেই এই লোকটার কথা শুনবে না। কিন্তু ঠিক তখনই জায়নের চোখের আগুন থামল না। এক ঝলকে 2 হাতে তিয়াশার ড্রেস এমনভাবে ছিঁড়ে ফেল যেন নিয়ন্ত্রণ হারানো সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই হঠাৎ আঘাতে তিয়াশার সারা শরীর নিয়ে চমকে উঠল। বুক ভেঙে বেরিয়ে এলো আতঙ্কে ভরা চিৎকার, পাগল হয়ে গেছো তুমি? তবু কোনো উত্তর দিল না জায়ন। মুহূর্তে তার ঠোঁট ডুবে গেল তিয়াশার গলার নরম ত্বকে। ব্যথায় কেঁপে উঠল তিয়াশা, ঠোঁট ফসকে বেরিয়ে এলো আর্তনাদ। আ!
জায়নের হাত যেন উন্মাদের মতো ঝড় তুলে দিল তার অন্তবাস ঢুকে বুকে আঙ্গুলের চাপে রাগে আর কামনায় দগ্ধ হয়ে গেল সে। তিয়াশা ব্যথায় জায়নের চুল আঁকড়ে ধরল, শরীর পেছনে হেলে গেল, মাথা ঝুঁকে পড়ল, তবুও সে কোনো রেহাই পেল না। এক হাতে তিয়াশার খোলা লম্বা চুলগুলো মুঠো করে টেনে এনে নিজের সামনে আনলো জায়ন। তারপর ঠোঁট ঝড়ের মতো নেমে এলো তিয়াশার ঠোঁটের উপর। দম বন্ধ হয়ে আসছে তিয়াশার, শ্বাস নেওয়ার সময় দিচ্ছে না সে, জোর করে কেড়ে নিচ্ছে তার নিঃশ্বাস। ঠোঁট ভিজে উঠল ব্যথায় অশ্রুতে, কিন্তু শত চেষ্টা করেও জায়নের শক্ত বাঁধন থেকে মুক্তি পেল না সে। গঙ্গানিতে কণ্ঠ ভেঙে তিয়াশা কাঁপতে কাঁপতে বলল, ছাড়ো প্লিজ, লাগছে আমার। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তবুও জায়নের ঠোঁট আরও গভীর, আরও উন্মাদ হয়ে উঠল। তার হাত শরীরে ধীরে ধীরে নেমে এলো তিয়াশার উড়োর উপর। ত্বক বেয়ে 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 উন্মত্তভাবে উপরে উঠে গেল তিয়াশার বাঁকানো উদরের উপর। এক মুহূর্তে তিয়াশার মুখ থেকে ছিঁড়ে বেরিয়ে এলো চিৎকার। শরীর কেঁপে উঠল আশঙ্কিক স্পর্শে। শ্বাস নিতে নিতে ভারী নিঃশ্বাসের ভেতর দিয়ে জায়ন ফিস করে বলল, জানতিস না তোর বর পাগল? জানতিস না? হ্যাঁ, তুই নিজেই পাগল বানিয়েছিস আমায়। এখন আমার মাথা ঠিক নেই, কথা বলিস না। তোর কথা ভেবে আজ একটা মাস নিজেকে আটকে রেখেছি, কিন্তু তুই ঠিক থাকতে দিলি না। এই বলে জায়ন কোমর থেকে নিজের বেল্ট খুলতে লাগলো। তিয়াশার চোখ বড় হয়ে গেল। কি করছো? জায়ন কোনো জবাব দিল না, বরং গাড়ির সাউন্ড সিস্টেম এক ঝটকায় ফুল ভলিউমে চালিয়ে দিল। চারপাশে কেঁপে উঠল গানের তালে, কিন্তু ভেতরে নীরবতা ভেঙে গেল আরও ভয়ঙ্কর শব্দে। তিয়াশার ভয়ে কাঁপতে কাঁপতে সরে যেতে চাইল, এক ঝটকায় আবার টেনে নিয়ে কোলে বসিয়ে নিল সে। বেল্ট খুলে তিয়াশার দুহাত পেছনে শক্ত করে বেঁধে দিল জায়ন। তিয়াশার শরীর কাঁপছে থরথর করে, চোখে অশ্রু জমছে, গলায় কাপা কণ্ঠে ফিসফিস করে মিনতি করল, প্লিজ ছাড়ো আমায়, আমি তোমার সব কথা শুনবো। জায়নের ঠোঁট ভারী হয়ে উঠল, চোখে আগুন আরও ভয়ঙ্কর হলো। গর্জে উঠল সে, অনেক দেরি হয়ে গেছে, এখন আমার দিকে তাকিয়ে দেখ, আমি ঠিক নেই। সে সিটটা পিছনে সরিয়ে দিল, ভারী নিঃশ্বাসের চোখ জ্বলে উঠল, আদেশের মতো হুকুম দিল, তিয়াশার শরীর কেঁপে উঠল, ঠান্ডা স্রোত বয়ে গেল মেরুদণ্ড বেয়ে। ধীরে ধীরে ভয়ে কুকড়ে সামনে নেমে এলো সে, আর জায়নের হাত চুলের মুঠো ধরে টেনে নিল তাকে আরও কাছে। গাড়ি ভেতর বাজছে গান, তার সাথে মিশে যাচ্ছে জায়নের উন্মাদ গুঙ্গানি। ঘামে ভিজে উঠল জায়নের শার্ট। জায়নের পুরো শরীর এবার কাঁপছে, শরীর জুড়ে তাপের ঝড় বইছে। হঠাৎ এক ঝটকে সে আবারও তিয়াশাকে টেনে তুলল কোলে। ঠোঁটের ঝড় নামলো আরও একবার, হাতের ঝড় চালালো বুকে। অন্তবাস একটানে ছিঁড়ে ফেলে দিল, তারপর মুখ এগিয়ে ঠোঁটের হামলা চালিয়ে দিল বুকে। ঠোঁট ভিজে গেল তিয়াশার বুকের প্রতিটি ইঞ্চিতে। ব্যথা পেল এবার। তিয়াশা নিজেকে আর সামলাতে পারল না, শরীর উন্মোদনায় কেঁপে উঠল। আঙ্গুল দিয়ে জোরে জোরে আঁকড়ে ধরল তিয়াশার চুল। উন্মোদনায় ভেসে এলো তার ঠোঁট থেকে। ঠিক তখনই জায়নের আঙ্গুল চলে গেল তার উরুর অভ্যন্তরীণ। মুহূর্তে তিয়াশার চিৎকার ভেসে উঠল পুরো গাড়িতে। দুজনের নিঃশ্বাস গাড়ির ভেতরে ভারী হয়ে উঠল, জানালা বেয়ে কুয়াশা জমল। পুরো গাড়িটা কেঁপে উঠতে লাগলো তাদের উন্মোদনায়। ভারী নিঃশ্বাসে কাঁপা কাঁপা কণ্ঠে যেন ফিসফিস করে বলল, কথার সাথে সাথেই আবার ঠোঁট ঝড়ের মতো নেমে এলো তিয়াশার ঠোঁটে। তার শরীর নিস্তেজ হয়ে আসছে, তবু জায়নের হাত একটুও থামছে না। উন্মাদ প্রেম, রাগ আর কামনার বাঁধনে গাড়িটা যেন পরিণত হলো ঝড়ের এক বদ্ধ ভূমিতে, যেখানে আর কোনো নিয়ম নেই, শুধুই দুই দেহের উন্মত্তই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে বারবার। তিয়াশার নিস্তেজ শরীরটা এখনও জায়নের কোলের উপরই পড়ে আছে, যেন সব শক্তি নিংড়ে গিয়েছে ভিতর থেকে, যেন তাকে এক মুহূর্তেও নামায়নি। তিয়াশা চেয়েছিল অনুচ্ছিটে বসতে, একটু দূরে সরে যেতে, একটু স্বস্তি খুঁজতে, কিন্তু জায়নের এক ধমকে সে স্তব্ধ আর নড়নি। তার ড্রেসটা পুরো ছেঁড়া ছিল, তাই যেমন নিজের ব্লেজারটা পেঁচিয়ে পরিয়ে দিয়েছিল। সেই অবস্থাতেই পুরো রাস্তা গাড়ি চালিয়ে নিয়ে এসেছে বাসার সামনে। জায়নের মুখটা এখনও গম্ভীর, জলের রেখা শক্ত হয়ে আছে। তার চোখে রাগের লেলিহান আগুন এখনও স্পষ্ট, অথচ একটাও শব্দ বেরোচ্ছে না ঠোঁট থেকে। তিয়াশা ব্লেজারের ভেতর লুকিয়ে মুখ ডুবিয়ে আছে জায়নের বুকের ভেতর, যেন এই বুকের ভেতর এসে
লুকিয়ে ফেলতে চায় নিজের কান্না, নিজের অপমান, নিজের ভয়, কিন্তু তার ফর্সা মুখে দুই পাশ ফুলে আছে, গালে স্পষ্ট চড়ে দাগ, ঠোঁট ফুলে আছে। জায়নের ঠোঁটের ঝড়ের কারণে ঠোঁট কেটে গেছে, আর সেই লালচে চিহ্নগুলো যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জায়নের পাগলাটে রাগের। সদর দরজা পেরিয়ে জায়ন হনহনিয়ে ভেতরে ঢুকতে লাগলো। ড্রয়িং রুমে তখন হাসি ঠাট্টা করছিল সকলে, আড্ডা শব্দে মুখর চারিদিক, কিন্তু ওদের দুজনকে একসঙ্গে এই অবস্থায় দেখে হঠাৎ যেন সবার মুখ স্তব্ধ হয়ে গেল। জায়নের চুল এলোমেলো, মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে রাগের ঝিলি, মনে হচ্ছে কোনো ঝড় বয়ে গেছে। তিয়াসাও গুটিয়ে আছে জায়নের বুকে। হাসির ঝলক মিলিয়ে গেল, চোখ মুখ হয়ে গেল বিস্ফারিত। তারা তো আলাদা গিয়েছিল, তবে একসঙ্গে ফিরল কীভাবে? রুহিনা বেগম উঠে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে এগিয়ে এলেন, কণ্ঠে দুশ্চিন্তার কম্পন। বাবা, কি হয়েছে? তোর চেহারা এরকম লাগছে কেন? তোরা গেলি আলাদা, আসলি একসঙ্গে কি করে? আর ছোট আমুই বা কোথায়? যেন একবারও সেদিকে তাকালো না, সেই দিকে যেতে যেতে গম্ভীর সুরে ছুড়ে দিল তীরের মতো কথা। মেজমা, মেয়েদের যদি সামলাতে না পারো আগে বলে দিও, তোমাদের ভরসায় রেখে যাব না। এই এক লাইনে উত্তর যেন আঘাতের মতো এসে পড়ল সবার বুকে। তিয়াসার বুকের ভিতরটা কেঁপে উঠল, নিঃশ্বাস আটকে এলো তার। পনই সাহেব, তাহসান সাহেব, রুহেনা বেগম, মেজাবিন বেগম, সুরেয়া বেগম, সবার চোখ মুখ এখন হতবাক, হতভম্ব। মনে হচ্ছিল এক ঝটকায় মুহূর্তে যেন বাড়ির দেওয়ালের ভেতর ভয়ঙ্কর ঝড় বয়ে গেল। মেহজিবিন বেগম ছুটে এসে জিজ্ঞেস করলেন, বাবা কি হয়েছে বলবি তো? কিন্তু জায়নের দৃষ্টি এতটাই ভয়ঙ্কর, এতটাই রাগে জ্বলন্ত ছিল যে সেই এক দৃষ্টিতে মেহজাবিন বেগমের বুক কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে এলো। গটগট করে সিঁড়ি বেয়ে জায়ন উপরে চলে গেল। রুমে ঢুকে লাইট জ্বালালো, বিছানায় বসিয়ে দিল তিয়াসাকে। ধীরে ধীরে ব্লেজারটা সরাতেই স্পষ্ট ভেসে উঠল তিয়াসার গলা আর বুক জুড়ে লালচে দাগ, যেগুলো ছিল জায়নের দেওয়ার রাগের ছাপ। তিয়াসার দিকে তাকানো যাচ্ছে না। তিয়াসা বসা থেকে উঠে দাঁড়াতে চাইলে জায়নের চোখের আগুন আরও তীব্র হয়ে উঠল, কণ্ঠে গর্জন। কোথায় যাচ্ছিস? তিয়াসা ভয়ে মাথা নিচু করে কাপা গলায় আসতে বলল, ফ্রেশ হতে। এখন কি সেটার জন্য পারমিশন লাগবে? কথা শেষ হতেই জায়ন এক ঝটকায় কোলে তুলে নিল তাকে। ওয়াশরুমের দিকে এগিয়ে গেল, গম্ভীর স্বরে বলল, আমি করিয়ে দিচ্ছি। তিয়াসা স্তব্ধ, জানে তার কোনো কথাই এই রুমে শোনা হবে না। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে জায়ন নিজের একটি টি শার্ট পরিয়ে দিল তিয়াসাকে। তিয়াসার চুলগুলো আছড়ে দিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর জায়ন বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো, চোখে মুখে এখনও রাগের আগুন জ্বলছিল। তার প্রতিটি পদক্ষেপ যেন মাটিকে কাঁপিয়ে তুলছিল, ঠোঁট শক্তভাবে চেপে ধরা, জলে রেখা শক্ত, কপালের শিরা ফুলে উঠেছে। তিয়াসার সন্দেহ হলো ফ্রেশ না হয়েই আবার বাইরে যাচ্ছে। ভেতরে ভেতরে কিছু একটা আন্দাজ করে ভয়ে কেঁপে উঠল, বুক ধকধক করছে, শরীর ঠান্ডা হয়ে আসছে। কাপা কাপা কণ্ঠে পেছন থেকে বলে উঠল, কোথায় যাচ্ছ? জায়নের কানে সেই কথা আসতেই সেই মুহূর্তে থেমে গেল। ধীরে ধীরে তিয়াসার দিকে ঘুরে দাঁড়ালো, রাগান্বিত চেহারায় গম্ভীর কণ্ঠে গর্জে উঠল, তার চোখে আগুনের লেলিহান শিখা। কৈফিয়ত চাইতে? তিয়াসার চোখ বড় বড় হয়ে গেল, ভয়ে বুক কেঁপে উঠল, শরীরটা হিম হয়ে গেল। তবুও এই মুহূর্তে অজান্তে প্রশ্ন করে বসলো, ঠোঁট কাঁপতে কাঁপতে, কিসের কৈফিয়ত? আর কোথায়? জায়ন কোমরে দুহাত রেখে দাঁড়ালো, মাথা নিচু করে এক দীর্ঘশ্বাস ছাড়ল। সেই দীর্ঘশ্বাস যেন আগুনে ধোয়া হয়ে বেরোলো তার ভেতর থেকে। তারপর আবারও তিয়াসার দিকে এক তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কণ্ঠস্বর কাঁপছিল, যা ছিল রাগে ভরা। জানিস না কিসের কৈফিয়ত নিতে যাচ্ছি? তোদের কৈফিয়ত, বিশেষ করে তোর। বাসা থেকে বেরিয়ে যাচ্ছে আমার বউ, অথচ আমি জানি না। যাদের ভরসায় বউকে বাসায় রেখে যাচ্ছি তাদের নাকের ডগা দিয়ে বউ বেরিয়ে যাচ্ছে, আমি কৈফিয়ত চাবো না? এই কথাগুলো যেন বিষের মতো বিঁধে গেল তিয়াসার বুকে। সে নিঃশব্দে চোখ মুছল, ঠোঁট কাঁপতে লাগলো। তার ভয় আর অসহায়তার ভেতরে মিশে গেল লজ্জা আর এক অদ্ভুত অপরাধবোধ। তারপর কি মনে করে ধীরে ধীরে ভারী পদক্ষেপে তিয়াসার দিকে এগোতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপের শব্দে তিয়াসার বুক আরও দ্রুত কাঁপতে লাগলো। মনে হচ্ছিল এ লোকটা এখনই তাকে টেনে তুলবে, না হয় শ্বাস বন্ধ করে ফেলবে। তিয়াসা বিছানায় বসে একটু প্যাঁচাতে লাগলো, হাত দিয়ে চাদর আঁকড়ে ধরল। যেন তিয়াসার কাছে যেতেই রুদ্ধশ্বাসে বলে উঠল, ওই ড্রেস কোথায় পেয়েছিস? তিয়াসার ভয়ে নিচের হাঁটু গুটিয়ে নিল নিজের বুকের কাছে। টি শার্টের কাপড় আঁকড়ে ধরে উড়ু ঢাকতে লাগলো, বুক কাঁপছে, হাত ঘামছে।
ঠোঁট শুকিয়ে যাচ্ছে। মনে মনে তিয়াশা ভাবছে সত্যিটা যদি জানলে তাহলে হয়তো আজ তাকে মেরেই ফেলবে। জায়ান সামনে দাঁড়িয়ে চোখ লাল হয়ে আছে, কণ্ঠে বজ্রপাতের মতো ধ্বনি। কি হলো, শোনা যাচ্ছে না? কিছু জিজ্ঞেস করছি তো। মুহূর্তে তিয়াশার কানে আবারও জায়নের গর্জন বাজলো। তার শরীর কেঁপে উঠল, গলার স্বর কেঁপে গেল। তাড়াতাড়ি করে বলে উঠল, আজকে দুপুরে শপিং করতে গিয়ে কিনেছি। জায়নের নাক রাগে ফুলে উঠেছে, দাঁতের ফাঁক থেকে গর্জনের মতো শব্দ বেরোচ্ছে। চোখে রাগের ঝিলিক, শরীরের প্রতিটি রেখা শব্দ হয়ে আছে। আর তিয়াশা গুটিয়ে গেছে বিয়েছানার এক কোণে, কাঁপছে ভয়ে। জান আবারও প্রশ্ন করে বসলো, কণ্ঠস্বর আরও ভারী, আরও রাগান্বিত। মা চাচির সামনে তোরা এগুলো কি করে কিনলি? বল। তিয়াশা হাঁটু গেড়ে বসে আস্তে আস্তে আরও পেছনে যেতে শুরু করলো। শরীর ঠান্ডা হয়ে আসছে, হাত কাঁপছে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। জায়নের এই দেখে ভুরু কুঁচকে গেল, চোখ আরও ক্ষোভ জন্মালো, গলার স্বর আরও কঠিন হলো। কি হলো, পেছনে সরছিস কেন? প্রশ্নের জবাব দে, এগুলো কি করে কিনলি? তুই এসব ড্রেস ওদের সামনে কিনলি? আমার তো কৈফিয়ত নিতে হবে। গলাটা আটকে আসছে, কি করবে সে এই মুহূর্তে? মাঝে মাঝে এই লোকটার ভালোবাসা তাকে পাগল করে দেয়, মনে হয় এই পৃথিবীর সব থেকে ভাগ্যবতী সে। কিন্তু মাঝে মাঝে তার বরের এই ভয়ঙ্কর রূপ সে নিতে পারে না, সহ্য করতে পারে না। জায়নের চোখে দৃষ্টি এখনও রক্তাপ, এখনও তার মাথায় ঠিক নেই। তবুও তিয়াশার কাপা গলায় বলে উঠল, ভেতর থেকে সাহস জোগাড় করে, একটু ভীত স্বরে। ওনারা জানে না? জায়ন মুহূর্তেই অবাক হয়ে গেল, কপাল কুঁচকে গেল। একসঙ্গে শপিং করেছে, তাহলে জানে না মানে? নিজের মনে সেই প্রশ্নকে আর ধরে রাখতে পারল না, ঠোঁট চেপে তীব্র সুরে বলে উঠল, জানে না মানে? জায়নের রাগ তখনও আকাশ ছোঁয়া, কিন্তু তার বুকের ভেতর এক তীব্র ভালোবাসাও জ্বলছিল, যা তাকে পাগলের মতো অধিকার পরায়ণ করে তুলছিল। তিয়াশা ভয়ে কান্না করে দিল। বিছানা থেকে একটু উঠে একদম বেডের কোণে চলে গেল, ধোয়াত বুকের কাছে চেপে ধরে ভয়ে কুকড়ে বসে আছে। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, বুক কেঁপে উঠছে। কাপা গলায় অনুনয়ে ভরা স্বরে বলল, সেটা শুনলে তুমি আবারও মারবে। প্লিজ প্লিজ, আর হবে না। তুমি এই ভয়ঙ্কর চেহারা সরাও, আমার খুব ভয় লাগছে। জায়নের কানে যেন কিছুই ঢুকলো না, তার চোখ লাল, শ্বাস ভারী। সে হঠাৎ করে বিছানায় উঠে গেল। তিয়াশার সারা শরীর হিমশীতল হয়ে গেল, ঠোঁট কাঁপছে, বুকের ভেতর ছটফট করছে। অথচ জায়ন একটুও দয়া না করে তিয়াশার পা ধরে একটানে নিজের দিকে টেনে নিল, আর দাঁতে দাঁত চেপে আবারও জিজ্ঞেস করলো, তারা জানে না মানে কি? তিয়াশার চোখের পানি ঝরে ঝরে নামছে। সে যতক্ষণ উত্তর না দেবে ততক্ষণ রেহাই নেই, তাই বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে কাপা স্বরে বলল, আমি আর অনু গিয়েছিলাম, বাসা থেকে কেউ যায়নি। এ কথা শোনার সাথে সাথে জায়নের রাগ আগুনের মতো উগ্র হয়ে উঠল। সে তিয়াশার মুখ শক্ত করে চেপে ধরে বজ্র গলায় চিৎকার করে উঠল, যেই চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। দেওয়ালের ভেতর প্রতিধ্বনি বাজল। তার মানে তুই একা গিয়েছিলি? আমাকে মিথ্যে কেন বলছিলি? শুধুমাত্র ওই চিপ প্ল্যানিংয়ের জন্য? তিয়াশা তখন হাউমাউ করে কান্না করছে, বুক ফেটে আসছে, কাঁদতে কাঁদতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। যেমন সেটা দেখার পর এক ঝটকে মুখ ছেড়ে দিয়ে রুম থেকে বেরোতে যাবে, ঠিক তখনই তিয়াশা পেছন থেকে কাঁদতে কাঁদতে বলে উঠল, প্লিজ, ছোট্ট একটা বিষয় নিয়ে আর সিন ক্রিয়েট করো না। তোমার যা বলার আমাকে বলো। কেউ জানতো না আমরা কোথায় আছি। বাসায় বলে গেছি আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। প্লিজ, আমার আর ভালো লাগছে না। কিন্তু জায়নের রাগ তখন আগুনের মতো জ্বলছে। সে আবারও ফিরে এসে বেডে এমন জোরে একটা লাথি মারল যে পুরো ঘর কেঁপে উঠল। ড্রেসিং টেবিলের কাজ তুলে উঠল, বেডসাইড টেবিলের উপর রাখা জিনিসপত্র কেঁপে শব্দ করে উঠল। তারপর সে আবারও তিয়াশার মুখ শক্ত করে চেপে ধরে রাগে গর্জে উঠে বলল, আমি সিন ক্রিয়েট করছি? এটা ছোট বিষয়? হারামজাদার বাচ্চা, এটা ছোট বিষয়? দেখিসনি সবগুলো কিভাবে তোদের দিকে তাকিয়ে হায়নার মতো গিলে খাচ্ছিল? আমার বউয়ের ওপর তাকিয়েছিল, আমার বোনদের উপর তাকিয়েছিল, আর আমি সিন ক্রিয়েট করছি। যদি কিছু হয়ে যেত, যদি রাস্তাঘাটে একটুও কিছু হতো, তখন কি করতি? তুই জানিস না আজকালকার মানুষ কেমন ভয়ঙ্কর? মনে হচ্ছিল তোকে। আমার বউয়ের 1000 মাইল আশেপাশেও কোনো পুরুষকে আমি সহ্য করি না, আর সেখানে ওই অতগুলো পুরুষ তোর দিকে চোখ দিয়ে ছিঁড়ে খাচ্ছিল। তাহলে বল আমি ঠিক থাকবো কিভাবে? আমাকে দেখেছিস কখনো তুই ব্যতীত অন্য মেয়ের দিকে ভুল করে চোখ তুলে তাকাতে? কারণ আমি শুধু তোর জন্য
আমি নিচে যাচ্ছি, আর একটা কথা বললে আজকে তোকে মেরেই ফেলবো। তিয়াশা ভেজা চোখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঠোঁট কাঁপছে, কিন্তু কিছু বলতে পারছে না। নিঃশব্দ বুক ধড়ফড় করছে, চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে নামছে, যেন গলা আটকে গেছে, শব্দ বেরোচ্ছে না। যেমন আর কিছু বলল না, দমফাটা নিঃশ্বাস নিতে নিতে তিয়াশাকে ছেড়ে দিল। তারপর টেবিলে এক লাথি মারল, যে গ্লাসগুলো ছিটকে পড়ে গেল। দরজা এমন জোরে ধাক্কা মেরে বন্ধ করলো যে শব্দে আবারও তিয়াশা কেঁপে উঠল। বুকের ভেতরটা হিম হয়ে গেল, আর যেমন সিঁড়ি পেয়ে নিচে নামতে নামতে গর্জে উঠল। মা, মেজো মা, ছোট মা। তার সেই বজ্র কণ্ঠ চিৎকারে সারা বাড়ি ফাটল। ড্রয়িং রুমে বসা সবাই চমকে তাকাল। কারো মুখে কোনো কথা নেই। একটু আগে উপরে যে তুমুল চিৎকার হচ্ছিল, তার প্রতিটা শব্দই নিচে বসা সবার কানে পৌঁছেছিল। পনু সাহেব উঠে দাঁড়িয়েছিলেন উপরে গিয়ে দেখবেন বলে, কিন্তু রেহনা বেগম হাত ধরে তাকে থামিয়ে দিয়েছিলেন। চোখে ভয় মিশ্রিত দুশ্চিন্তা। তার চারপাশে থাকা সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কে কী করবে বুঝতে পারছে না, শুধু নিস্তব্ধতা আর আতঙ্কে ভরে উঠল। কিন্তু পনু সাহেব এবার আর থামলেন না। উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এরকম চিৎকার করছিস কেন? আর একটু আগে আমার মেয়ের ওপরে বা এত জোরে চিৎকার করছিলি কেন? আমার মেয়ের ওপর কখনো আমি গলা চড়িয়ে কথা বলিনি জায়ান। পনু সাহেবের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছিল নিজের মেয়ের কান্নার শব্দে। নিজের একটুও ভালো লাগছিল না, অথচ বাইরে থেকে তিনি গলা শক্ত করে দাঁড়িয়ে রইলেন, যেন পরিবারের সবাই বুঝতে না পারে ভেতরে কি ঝড় বইছে। পনু সাহেবের কথা শেষ হতে না হতেই জায়ন এর এক কথা ছুড়ে দিল, যা শুনে সবার মুখ হা হয়ে গেল। ড্রয়িং রুমে একদম পিনপতন নীরবতা নেমে এলো। ও আগে এখন আমার বউ, তারপর বাকি সম্পর্ক। আর আমি বুঝে নেব কি করব না করব। কেউ এই ব্যাপারে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না। এর মধ্যে প্রান্তিক সাহেব নিজের ঘর থেকে বেরিয়ে এলেন, মুখে কড়া দৃষ্টি, গলায় অগ্নিমাখা স্বর। এসেই বলে উঠলেন, এত চেঁচামেচি কিসের? হঠাৎ সদর দরজা পার করে রায়ান, ইউভি আর অনন্যা ঢুকলো। ওদের দেখে সবাই থমকে দাঁড়িয়ে গেল। ইউভি আর রায়ানের মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রচণ্ড রাগ জমে আছে, চোখে আগুন, ঠোঁট কামড়ানো। আর অনন্যা মাথা নিচু করে আছে, তার ওড়না কাঁধ থেকে নেমে এসে ড্রেসের উপর আঁকড়ে ধরা, যেন ভেতরে লজ্জা আর ভয়ের বোঝা ঢাকতে চাইছে। ওদের দিকে তাকাতে জানবাদে সবাই চমকে উঠল। সুরাইয়া বেগম যেন নিজেকে আর সামলাতে পারলেন না, সঙ্গে সঙ্গে তেড়ে গেলেন অনুর দিকে। চোখে মুখে রাগ, শ্বাস কেঁপে যাচ্ছে, গলা জড়ানোর স্বরে বলে উঠলেন, এ কি অবস্থা তোর? অনু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ঠোঁট কাঁপছে, চোখের কোণ ভিজে আছে। কান পুরো রাস্তা আজকে ইউভি আর রায়ান এর বকবকি শুনতে শুনতে এসেছে। এদিকে আকাশ গেছে আরোহীকে ছাড়তে। আজকের বিকেলটা এত সুন্দর ছিল, কিন্তু রাতটা হয়ে উঠল ভয়ঙ্কর। অনু কিছু বলতে পারছে না। তখনই তাহসান সাহেবও কিছু বলার জন্য এগোতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে ড্রয়িং রুমে বেজে উঠল জায়নের বজ্র কণ্ঠ, অনু, রুমে যা, রাইট নাও। সবাই একদম চুপ, নিঃশব্দ। শুধু সবার শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আর অনু এক সেকেন্ডও দাঁড়ালো না, মাথা নিচু করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, যেন পালিয়ে বাঁচল জায়নের চোখ থেকে। জায়ন এবার ধীরে ধীরে মেহজাবিন বেগমের দিকে ফিরল, তার চোখে আগুন, ঠোঁট চেপে ধরা, মুখে গভীরতা। এক একটা শব্দ যেন ছুরি হয়ে বেরোচ্ছে। তোমরা বাড়ির মেয়েদের খবর না রাখতে পারলে বলে দাও, নিয়ে চলে যাব। জায়নের কথা শুনে মেহজাবিন বেগম অবাক হয়ে মুখে হাত চাপা দিলেন, চোখ ভিজে উঠল, গলা কেঁপে উঠল। কি বলছিস কি এসব? আমরা কোথায় খবর রাখলাম না? কণ্ঠে দুঃখ, চোখে অবিশ্বাস। তিনি যেন বুঝতে পারছেন না ছেলের এই হঠাৎ অগ্নিগর্জন কোথা থেকে এলো। এর মধ্যে পাশ থেকে তাহসান সাহেব ভুরু কুচকে অস্থির ভঙ্গিতে বলে উঠলেন, আহা, হয়েছে কি সেটা বলবি তো তোরা? তাহসান সাহেবের গলায় যেন কৃতিত্ব আর কৌতূহল মিশে আছে। এই অস্থির পরিবেশে তিনি চান স্পষ্ট উত্তর। এ বলে তাহসান সাহেব রায়ান আর ইউভির দিকে ফিরে কড়া চোখে বলে উঠল, এই তোরা বলতে কি হয়েছে? রুহেনা বেগমের বুকের ভেতর তখন ঝড় বইছে। চোখ বড় বড় করে ছুটে এলেন ইউভিদের দিকে, স্নেহ ভরা কণ্ঠে কিন্তু ভয়ের চাপা সুরে বলে উঠলেন, চুপ করে না থেকে বল বাবা, কি হয়েছে? একজন মা হিসেবে তিনি বুঝেছেন, কিন্তু একটা বড় ঘটনা ঘটেছে। কিন্তু তার হৃদয় চাইছে আশ্বাস, যেন ব্যাপারটা এতটা ভয়ঙ্কর না হয়। তখনই জায়ন বজ্রপাতের মতো চিৎকার করে বলে উঠল, তোমরা জানো না আমি আমার বউকে রুম থেকে বেরোতে দেই না?
সেইখানে সন্ধ্যা রাতে দুটো মেয়েকে বাড়ির বাইরে যেতে দিয়েছো? তার গলা যেন বিদ্যুতের মতো ঘরে আসছে পড়ল। চারপাশে নিস্তব্ধতা ছড়িয়ে গেল। সবার বুকের ভেতর ভয় আর অনুতাপ। পাশ দিয়ে মেহজাবিন বেগম হতভম্ব, চোখে পানি চিকচিক করছে, হতাশা ভরা গলায় বলে উঠল, ওরা তো বলে গেল বাহিরে খেতে যাবে, তোর কথা জিজ্ঞেস করাই বললো তুই জানিস। তিনি যেন ভেতর থেকে দমে গেছেন, ছেলের রাগের আগুনে নিজেকে দোষী ভাবছেন। অথচ সত্যি তিনি ভেবেছিলেন সব কিছু জায়ানের অজান্তে হচ্ছে না। ঘরে বাতাস জায়ানের ক্রোধে ভীষণ ভয়ঙ্কর, কেউ নড়ছে না, শ্বাস নেওয়ার শব্দ যেন শোনা যাচ্ছে না। এ ছেলে এত রেগে রয়েছে যে কেউ কিছু বলতে গেলে মুখে যা আসবে তাই শুনিয়ে দেবে। সবাই একেবারে স্থির। অমনি জায়ান এক পাকা হাসি দিয়ে ঠোঁটের কোণে বিদ্রুপ মাখে, আবার হাসিটা দমি আগুন ঝরা চোখে গর্জে উঠে বলল, মা প্লিজ এক্সকিউজ দেখিও না। তোমরা জানো না আমি ওকে একা ছাড়ি না। আমাকে একবার কল দিয়ে জিজ্ঞেস করতে পারতে। কি পারতে না? জানো না রাস্তাঘাটে আজকাল কি হচ্ছে? গলায় প্রতিটা শব্দে শোনা যাচ্ছে তার বউকে ও বোনেদের নিরাপত্তা রাখার আদেশ। বইয়ের প্রতি ভালোবাসার আড়ালে লুকানো পাগলামি আর পরিবারের প্রতি অবিশ্বাস। মেহজাবিন বেগম মাথা নিচু করে আছে, চোখে পানি জমে উঠছে, এক ফোঁটা শব্দ বের হচ্ছে না তার মুখ থেকে। প্রান্তিক সাহেব চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিন্তু তার কপালে ভাঁজ আর গভীর দৃষ্টি। গিন্নিদের দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে আছে, কারণ ভিতরে ভিতরে সে নিজেও স্বীকার করছে জায়নের কথায় অনেক যুক্তি আছে। এসবের মাঝে রুহিনা বেগম ঠোঁট কামড়ে এক মায়ের মতো আক্ষেপ নিয়ে বলে উঠলেন, বাবা, ওরা তো বড় হয়েছে, সব সময় কি তাদের আটকে রাখা যায়? ওদেরও তো ইচ্ছে অনিচ্ছে থাকে, তাই না? তার গলায় একরাশ কষ্ট। মেয়েদের স্বাধীনতা আর ছেলের কঠোর নিয়মের মধ্যে দ্বন্দ্বে তিনি ছিঁড়ে যাচ্ছেন। রুহেনা বেগমের কথায় জায়ন মুখ খোলার আগেই ইউভি একেবারে গম্ভীর স্বরে, চোখে ক্ষোভের ঝিলিক নিয়ে বলে উঠলেন, ওদের সব ইচ্ছা অনিচ্ছা মানা হবে, তবে সীমাবদ্ধতার মধ্যেই। কিন্তু আজকে যা হয়েছে তা সীমাবদ্ধতার বাইরে। এটা যেন দ্বিতীয়বার না হয়। তার গলায় ভরপুর দৃঢ়তা, যেন সে পরিবারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে, এবং চোখে মুখে স্পষ্ট রাগ যে এমন অবহেলা মেনে নেবে না। এ বলে ইভি গম্ভীর পায়ে ওখান থেকে স্থান ত্যাগ করে সিঁড়ি পেয়ে ওপরে চলে গেল। তার পায়ের শব্দ যেন পুরো বাড়ি কেঁপে উঠল। এদিকে রায়ান ঠোঁট কামড়ে বুকের ভেতর দুঃখ আর ক্ষোভ জমিয়ে তার বাবার দিকে তাকিয়ে বলল, ছেলেকে যেমন শাসন করো, একটু মেয়েকেও শাসন করা শিখতে, তাহলে মেয়েরা এতগুলো ডানা তৈরি হতো না। তার গলায় স্পষ্ট রাগ আর একটা বিদ্রোহী তীক্ষ্ণতা যেন বাবাকে আঘাত করে সত্যিটা শুনিয়ে দিতে চাইল। এই শুনে তাওসান সাহেব ছেলের দিকে কটমট করে তাকালেন, চোখে রাগে লাল, কিন্তু রায়ান একটু ভয় না পেয়ে নিলিপ্ত ভঙ্গিতে ফিরত দেখল না, মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল, যেন এ লড়াই সে হার মানবে না। পুনে সাহেব তখন আর চুপ থাকতে পারলেন না, জায়নের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে বলে উঠল, জানি না ওরা কি করেছে, কিন্তু আমি বরদাস্ত করব না আমার মেয়ের উপর চিৎকার চেঁচামেচি। কণ্ঠে জ্বলন্ত রাগ আর বাবার স্নেহে তিনি স্পষ্ট করে দিলেন যে তার মেয়েদের উপর অনেক আচরণ তিনি সহ্য করবেন না। পুনে সাহেবের কথায় জায়ন এক গভীর নিঃশ্বাস ছেড়ে বুকের ভেতরে জমে থাকা জ্বালা ফুঁড়ে দিয়ে বলে উঠল, বললাম না আমার বউ আমি বুঝে নেব। কেউ কোনো কথা বলতে আসলে আমাদের মাঝে আমি সম্পর্ক দেখব না, যা খুশি শুনিয়ে দেব। তার গলায় চূড়ান্ত ঘোষণা, যেন সবাইকে সতর্ক করে দিল সে আর কোনো বিরোধ বরদাস্ত করবে না। একটু থেমে আবারও জ্বলন্ত দৃষ্টিতে সবার উদ্দেশ্যে বলে উঠল, আজকের পর থেকে 1000 বার যাচাই করে তারপর যেন বাসার বাইরে পাঠানো হয়। শব্দগুলো যেন ছুরি হয়ে ঘরে ছড়িয়ে পড়ল। সবাই নিস্তব্ধ। সবাই বুঝলো এ শুধু নিয়ম নয়, এক দম বন্ধ করা হুমকিও। এই বলে যেমন একরাশ রাগ বুকের ভেতর গুমড়ে রেখে সিঁড়ি পেয়ে নিজের রুমের দিকে পা বাড়ল। তার ভারী পদক্ষেপ গোটা বাড়ি যেন কেঁপে উঠল। পিছনে রয়ে গেল আতঙ্ক, ক্ষোভ, কান্না আর অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। এদিকে অনু আর নিজের ঘরে যায়নি, সে সোজা চলে গেছিল তিয়াশা রুমে। মনটা যেন ছটফট করছিল আপুকে না দেখে। ভেতরে অশান্তি কী করেছে আপু? কেমন আছে আপু? রুমে ঢুকতেই তার বুক হিম হয়ে গেল। বিছানায় বসা তিয়াশা কান্না করছে, হাঁটুতে মুখ ডুবিয়ে, যেন নিজের সমস্ত কষ্ট লুকিয়ে ফেলতে চাইছে, কিন্তু চোখের পানি ফাঁস করে দিচ্ছে সব কিছু। অনু কোমল সুরে ভয় মেশানো কণ্ঠে ডাক দিল, আপু।
তিয়াশা অনুর কণ্ঠস্বর শুনে সেদিকে তাকাতে কেঁপে উঠল অনু। তারাপুর একই মুখের অবস্থা করেছে তার বড় ভাই। মুখে এখনও 4 আঙ্গুলের ছাপ, ঠোঁট ফোলা, এতটা ভেজা চোখ। অনু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তিয়াশা অনুকে দেখে তড়িঘড়ি করে চোখ মুখ মুছতে লাগলো, যেন দুর্বলতা প্রকাশ করতে চায় না, যেন ছোট বোনকে আর কষ্ট না দেয়। অনু ধীর পায়ে কষ্টের ভার নিয়ে তিয়াশার কাছে গিয়ে বসলো। তিয়াশার চোখ মুছতে মুছতে কাপা কণ্ঠে দম বন্ধ করা কান্না চেপে রেখে বলল, এখানে কেন আসলি বনু? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। অনু কাতর চোখে তার আপুর দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর ব্যথা জমে যাচ্ছিল, সে আর চেপে রাখতে পারল না, ভাঙ্গা গলায় বলে উঠল, আপু এই কি অবস্থা করেছে ভাইয়া? তিয়াশা চেষ্টা করেও চোখের পানি আটকাতে পারল না। নিজের ভেতরে দুর্বলতা লুকাতে চাইল, ভালোবাসার কাছে হেরে গেল। চোখের কোণ থেকে একের পর এক ফোঁটা গড়িয়ে পড়ল, তবু সে ছোট বোনকে দোষ দিল না। অনুর হাত ধরে কষ্ট মেশানো গলায় বলে উঠল, সরি সোনা, আমার জন্য তোকেও অনেক বকা শুনতে হয়েছে। তোর ভাইয়া এরকম পাগলামি করবে আমি বুঝলে কিছুতেই তোদের নিয়ে ওখানে যেতাম না। অনু এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকের ভেতর সব দুঃখ ছড়িয়ে দিয়ে বলে উঠল, আপু তুমি প্লিজ আমাকে দোষারোপ করো না। আমরা সবাই এক এক প্ল্যান রেখেছি, তুমি ওনাদের সাহায্য করার প্ল্যান করেছো, আমি ওখানে যাওয়ার প্ল্যান করেছি, পরি আপু ড্রেসের প্ল্যান করেছি, আর ওই আপু কী করে যাবে সেই প্ল্যান করেছে। বৃষ্টি আপু বলেছিল ওদের ইগনোর করতে। আমার তো মনে হচ্ছে আমাদের জন্য তুমি এত কষ্ট পেলে। আমাদের বোঝা উচিত ছিল ভাইয়ের জিনিসটা ঠিকভাবে নেবে না। ভাইয়ের ভালোবাসা দেখতে দেখতে রাগটা ভুলেই গিয়েছিলাম। আপু আজকে তোমার ভাইয়াও অনেক রেগে আছো জানো। আকাশ ভাইয়া তো রেগে বেরিয়েই যাচ্ছিল আরোই আপুকে রেখে। তারপর সাগর ভাইয়ারা আকাশ ভাইয়াকে বুঝিয়ে আরোই আপুকে বাসায় ছেড়ে দিতে বলেছে। তিয়াশার চোখ ভেজা, গাল ভিজে গেছে, বুকটা কেঁপে উঠছে। সে এক গভীর নিঃশ্বাস ছেড়ে চুপচাপ শুনছিল ছোট বোনের কথা। অনু তখনও চোখে পানি নিয়ে আপুর কষ্ট দেখে ভেতর ভেতরে কুকড়ে যাচ্ছিল। সে তিয়াশার গালে হাত দিয়ে আবার বলে উঠল, আমার তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে আপু, খুব ব্যথা করছে বলো। তিয়াশা চোখের পানি ফেলতে ফেলতে তবুও সাহসের একটা মুখোশ পরিয়ে কষ্টের ভেতর থেকেও একটু হাসি মুখ করে অনুর হাত শক্ত করে ধরে বলে উঠল, চিন্তা করিস না, যে ব্যথা দিয়েছে সেই ভালোবাসা দিয়ে ঠিক করে দেবে। জানিসই তো তোর ভাইয়ার মাথায় রাগ চড়ে বসলে পাগল হয়ে যায়। রাগ কমে গেলে নিজেই কষ্ট পাবে। তুই বরং আমার ভাইয়ার রাগ কমা যা। অনু মাথা নিচু করে ফেলল, বুকটা ভারী হয়ে এলো। একটু নরম সুরে ভয় মেশানো গলেই বলল, তোমার ভাইয়া বলেছে কথা বলবে না। তিয়াশা নিজের এত ব্যথা এত ভাঙ্গা মন নিয়ে তবু হাসলো, মুখে কষ্টের রেখা কিন্তু চোখে স্নেহের আলো। সে শান্ত গলায় বলল, সব বলবে, আমার ভাইয়া থাকতে পারবে না। এর মধ্যে দরজা ঠাস করে খোলা গেল। ঘরের ভেতর নিস্তব্ধতা ভেঙে জ্যান রুমে প্রবেশ করলো। তার ভারী পদক্ষেপে অনু আর তিয়াশা দুজনেই কেঁপে উঠল। ঘরে বাতাস থমকে গেল। তিয়াশা আবার হাত কাঁপতে শুরু করেছে, বুকের ভেতর ভয় জমে উঠেছে। জানে না এখন আবার কোন রূপ ধারণ করবে তার বর, রাগে ভরা নাকি ভালোবাসে ডোবা। জ্যান ধীরে ধীরে একটু এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল, নিজের রুমে যা। এখানে কি? আর নেক্সট টাইম বেশি ওড়াউড়ি দেখলে পা ভেঙে বাসায় রেখে দেবো। অনু মাথা নিচু করে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। তার বুকের ভেতর দম বন্ধ হয়ে আসছে। বড় ভাইয়ের চোখের দিকে তাকানোর সাহস নেই তার, তবুও নিজের আপুকে বাঁচাতে সে সাহসটুকু জোগাড় করে কাঁপা কণ্ঠে বলে উঠল, ভাইয়া ওখানে যাওয়ার প্ল্যান আমার ছিল, আপুর কোনো দোষ নেই, প্লিজ আপুকে আর কিছু বলো না। এই বলে অনন্যা তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। বুকের ভেতর ভয় আর আক্ষেপ মিশে একাকার। যার ভুরকুচকে অনু যাওয়ার দিকে তাকিয়ে রইল, তার মুখে চাপা ক্ষোভ, চোখে অগ্নি। তারপর হঠাৎ করে ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে সোজা হয়ে ওয়াশরুমে চলে গেল। পিছনে রয়ে গেল আতঙ্কিত তিয়াশা। আচ্ছা বাবা, সরি বলছি তো, আমি বুঝিনি এতটা খারাপ অবস্থা হবে। আকাশের মুখটা দুহাত দিয়ে ধরে আরোহী নিজের মুখ পাউট করে আকাশের রাগ ভাঙানোর চেষ্টা করছে। চোখে মুখে এক অদ্ভুত ভয় আর মায়ার মিশন। আরোহীদের অ্যাপার্টমেন্টের সামনে আকাশের গাড়ি ডিম লাইটের মুহূর্তটা যেন অদ্ভুত রোমান্টিক অথচ ভারী হয়ে উঠেছে। এই প্রথম সে আকাশকে এতটার আগে এতটা অভিমানী চেহারাই দেখতে পেল, যার প্রতিটা ছাপ যেন তার বুকের ভেতর কাটার মতো বিচ্ছে। আকাশ নীরব, ঠোঁটে কোনো শব্দ নেই, অথচ চোখের আগের ঝড় বয়ে যাচ্ছে।
তার বুকের ভেতর জমে থাকা দম বন্ধ করা রাগকে যেন শব্দ দিয়ে আর প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আবারও আরোহী একটু ঘ্যান ঘ্যান করতে করতে নরম স্বরে ফিসফিস করে উঠল। হে যে রাঙামুলো, আর রাগ করে না সোনা, আমি কিন্তু কেঁদে দেবো। তোমাদেরও তো দোষ ছিল বলো। আকাশ এবার হালকা বিরক্তির চাপ মুখে এনে ভারী গলায় বলে উঠল। শোনা, তুমি আমায় শাস্তি দিতে মেনে নিতাম মুখ বুঝে, কিন্তু এসব কেন করতে গেলে? ওই ছেলেগুলো কিভাবে দেখছিল তুমি বুঝছো? আমার মনে হচ্ছিল সব কটা চোখ উপড়ে ফেলি। ভাইয়া কি পরিমাণ রেগে গেছে দেখেছো? বনু কি পরিমাণ মার ফেলো। যদি আমি তখন গিয়ে আটকাতে চাইতাম তাহলে ভাইয়া পরিস্থিতি আরো খারাপ করে তুলতো। এই বলে আকাশ মুখ ঘুরিয়ে নিল। চোখে এখনো অভিমান জমে আছে, ঠোঁটে নীরব রাগ, যেন প্রতিটা কথা আরোহীর হৃদয় ভেদ করছে। আরোহী এবার আর সহ্য করতে পারল না, আবারও আকাশের মুখ দুহাত দিয়ে টেনে আনলো। তার ঠোঁটে এক চাপা মিলান হাসি, চোখে জল চিকচিক করছে, গলায় হালকা কাঁপা কাঁপা সুর। আমারও কষ্ট হচ্ছে আমার বেবির জন্য, কিন্তু ভাইয়া নিজেই আবার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে তোমাদের, আর তেমন ভালোবাসা যেমন আমি এখন তোমাকে দেব। এ বলে কোনো কিছু না ভেবে নিজের ঠোঁট ডুবিয়ে দিল আকাশের ঠোঁটের উপর। মুহূর্তে আকাশের চোখ বড় বড় হয়ে গেল, অবাক বিস্ময়ে থেমে গেল তার বুকের ভেতরের সমস্ত রাগ। জলপরীর হঠাৎ এই সাহসী পদক্ষেপে আকাশের শরীর জ্বলে উঠল আগুনে, অথচ সেই আগুনের সঙ্গে মিশে এক অদ্ভুত কাঁপুনি, হাত পা যেন কেঁপে উঠতে লাগলো। আর ওই চুম্বন যত গভীর হচ্ছিল ততই আকাশের বুকের ভেতরে রাগ, অভিমান, অভিযোগ সব গলে পানি হতে লাগলো। পৃথিবীর সব রাগ যেন গলে এই এক চুম্বনে থিতু হলো। আরোহী আকাশের দিকে ধীরে ধীরে আরও এগিয়ে আসছিল, তাদের ঠোঁটে খেলা থামছিল না। এক মুহূর্তের জন্য আকাশ কাপ হাতে শক্ত করে জড়িয়ে ধরল আরোহীর মেধিন কোমর। বুকের ভেতর যেন ভয় পাচ্ছে, যদি এক সেকেন্ডের জন্য ছেড়ে দেয় তবে আজও টাস্কি খেয়ে যাবে এত উত্তেজনায়। আরোহীর শরীরে যেন একরাশ বিদ্যুৎ খেলে গেল, বুক কেঁপে উঠল ভালোবাসায়, আকাঙ্ক্ষায়। আকাশ এবার তার সমস্ত বাঁধন ছেড়ে দিয়ে আরোহীর ঠোঁট কামড়িত হলো, গলায় রুদ্ধ হাসকি স্বর বেরিয়ে এলো। শরীর কেঁপে উঠতে উঠতে নিজের কাপা হাতে আরোহীর কোমর জড়িয়ে ধরে সিটে শুইয়ে দিল। আরোহীর পিঠ গিয়ে ঠেকল গাড়ির দরজায়। আকাশ থামল না, এক বিন্দুও চোখে উৎপন্ন হলো কামনার নেশা, কিন্তু বুক কাঁপছে। আজ সে যেন তার সমস্ত অভিমান, সমস্ত রাগ গলিয়ে দিচ্ছে এই এক মুহূর্তে। আর ওই দুই হাত ধরা আছে আকাশের গলায়, সে তার ভালোবাসায় নিজেকে সম্পূর্ণ সঁপে দিতে চাইছে। আকাশ লোভে নিচ্ছে আরোহী নিচে ঠোঁট ছেড়ে দিয়ে ভারী নিঃশ্বাস হাসকি স্বরে বলল। শোনা, এই ড্রেস তোমার জন্য যতবার চাই কিনে দেব, কিন্তু শর্ত একটাই, এটা শুধু আমার সামনে পড়বে, বিকজ ইউ আর লুকিং টু হট সোনা। এই বলে আবারও ঝাঁপিয়ে পড়ল আরোহী ঠোঁটের উপর। মুহূর্তটা যেন থামিয়ে দিল সময়কে। একটু পর কাপা হাত নিয়ে যখন আকাশ এগিয়ে এলো আরোহীর বুকের দিকে, তখন হঠাৎ তার ভেতরে এক অদ্ভুত উন্মাদনা জমে উঠল, শরীর কেঁপে উঠল আরও তীব্রভাবে, নিঃশ্বাস বন্ধ হতে লাগলো। আকাশ টাচকি খেয়ে হঠাৎ আরোহীর ওপর পড়ে গেল। সেই চাপা মুহূর্তে আরোহী চোখ পাকিয়ে হালকা রাগ অভিমানে এক গভীর শ্বাস ছেড়ে বলল, এরকম চলতে থাকলে আমার আর বাচ্চা কাচ্চার মুখ দিয়ে আম্মু ডাক শুনতে হবে না। ও আল্লাহ। যেমন ওয়াশরুম থেকে বেরিয়ে চুল মুছে শুধু একটা ব্যাগি ট্রাউজার পরে নিল। একবার তিয়াসার দিকে তাকিয়ে দেখল বিছানায় আধা শুয়ে আছে, অন্যদিকে ফিরে চোখ ভেজা, বুক কাঁপছে, নিঃশ্বাস ঠেকছে। খালিকে কাবাটের মেডিসিন ক্যাবিনেট থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে তিয়াসার দিকে এগিয়ে যেতে লাগলো, যেন এক একটা পদক্ষেপ আর ধৈর্য আর রাগ মিশে যাচ্ছে। তিয়াসা মুখ ঘুরিয়ে আছে, যেমন দাবির স্বর ছেড়ে বলল, এদিকে ঘোর। তিয়াসা তবুও ঘুরল না, বারবার চোখের পানি ঝরে বুকের ভিতর দহন রাগ ভয় মিশে আছে। এবার যেন বেডের উপর বসে ধীরে ধীরে তিয়াসাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, জেদ করবি না এই মুহূর্তে, আমার রাগ এখনো কমেনি। কি করে বসবো জানি না। তিয়াসা ভেজা চোখে তাকিয়ে আছে জায়নের দিকে, যেন চোখের পানি আর তার ভয় মিশে একাকার হয়ে গেছে। জায়ন মলম বের করে লাগাতে গেলে তিয়াসা হাও হাও করে কান্না করতে করতে বলে উঠল, দরকার নেই মলম লাগানোর, পশুর মতো মারধর করে। এখন মলম কি জন্য লাগাতে হবে? হ্যাঁ, মারো, আরো মারো, যত পারো মারো। এই মুহূর্তে ঘরের মধ্যে এক অদ্ভুত ভারী নীরবতা নেমে এলো।
তিয়াশার চোখে জল, গলায় কাঁপন, অথচ কণ্ঠে ছোটোখাটো বিদ্রুপ, যা জায়নের রাগ আর অনুতাপের মধ্যে এক মিশ্র আনন্দ তৈরি করে। সে চায় না রাগ আরও বাড়ুক, কিন্তু অভ্যাসে তার রাগকে ছাড়া যায় না। এটাই তার প্রতিফলন। জায়ন একটি গভীর নিঃশ্বাস নিয়ে গম্ভীর স্বরে বলল, রোদ জেদ করিস না, মাথা ফেটে যাচ্ছে, আমার চুপচাপ মলম লাগাতে দে। তিয়াশা জায়নের বুকে দু হাত দিয়ে মারতে মারতে চোখের পানি ফেলতে ফেলতে বলে উঠল, শুধু পারো ধমকে দিতে আর নিজের ওই হাতের বাঘের থাবা বসাতে। প্রমিস করেছিলে আর কিছু বলবে না, রাগ করবে না, কিন্তু তুমি তো শুধরাবে না। থাকবো না আমি তোমার সঙ্গে, তুমি একটা পশু, তোমাকে আমি বলতে পারল না পুরো বাক্য। যেন এতক্ষণ তার বাচ্চা বইয়ের মুখের দিকে তাকিয়েছিল। সাউথ থেকে আসার পর রাগ একটু কমেছে মনে হলো। তিয়াশার কথায় চোখ আবার রক্তাভ হয়ে গেল। তিয়াশার কথা শেষ করার আগেই যেন তিয়াশাকে বিছানায় শুইয়ে দিয়ে তার দুহাত চেপে ধরে ব্যথা ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে আবার এক রাগের চুম্বন ছড়িয়ে দিল। তিয়াশা ব্যথায় চিৎকার করে উঠল। এদিকে যেন তখন ঠোঁট আলগা করে ভারী কণ্ঠে বলে উঠল, নেক্সট টাইম ওই ওয়ার্ডটা উচ্চারণ করার আগে নিজের হাতে আমাকে মৃত্যুর পথ দেখিয়ে দিবি। তুই নিজে না দেখালে আমি খুঁজে নেব, কারণ তোকে ছাড়া আমি এক বিন্দুও নিঃশ্বাস নিতে পারবো না। জানি রেগে গেলে মাথা ঠিক থাকে না, কিন্তু সেই রাগের কারণও তুই থাকিস। যেমন বেঁচে থাকার কারণ তুই, আমার ভালোবাসার কারণ তুই, আমার হাসির কারণও তুই, আমার সবটাই তোকে ঘিরে। তাহলে আমার রাগটাও সহ্য করে নে না জান, তুই ছাড়া অন্য কেউ এগুলো সামলাতে পারবে না। জায়নের ঠোঁটের দিকে তাকিয়ে আছে তিয়াশা। জায়নের প্রতিটা শব্দে যেন বুক কেঁপে উঠল। তাকিয়ে আছে তার চোখের দিকে, তার সেই পুরুষের দিকে যার রাগ আর ভালোবাসা একসাথে তাকে বন্দি করে রেখেছে যেন এক খাঁচার মধ্যে। সেই খাঁচা থেকে বেরোলে সে আর নিঃশ্বাস নিতেই পারবে না, কারণ শত ব্যথা দেবার পরও সে এই খাঁচাতেই খুঁজে পায় সব সুখ, সব নিরাপত্তা, সব ভালোবাসা। সেই রাতের ঝড়ো ঘটনার পর আজ ঠিক 5টা দিন কেটে গেল, কিন্তু সেই 5 দিনের প্রতিটা মুহূর্ত যেন জায়নের কাছে অভিশাপের মতো লেগেছে। কারণ যতই সে বইয়ের রাগ ভাঙানোর চেষ্টা করেছে, যতই সে জোর করে কাছে টেনে নেবার চেষ্টা করেছে, তিয়াশা মুখে একটাও কথা বলেনি, একটাও মিষ্টি শব্দ উচ্চারণ করেনি। অথচ তিয়াশা মনের গভীরে সেই রাতের অভিমান ডুবিয়ে দিয়েছিল, রাগটাকে মুছে ফেলেছিল, কিন্তু একটাই উদ্দেশ্য মুখ বন্ধ করে রেখেছে, যেন জায়নের সেই অস্থির নিয়ন্ত্রণহীন হাতকে একবার হলো থামাতে পারে। আর অন্যদিকে জায়ন বইয়ের রাগ ভাঙানোর জন্য ফুল ভরে দিয়েছে ঘর, চকলেট গিফটে সাজিয়ে রেখেছে টেবিল, নানান ছোট ছোট চমক এনে দিয়েছে। তবু তার বইয়ের মুখ থেকে একটা শব্দ বের করতে পারছে না, একটা হালকা হাসিও দেখতে পারছে না। এরই মধ্যে ঘনিয়ে এসেছে উৎসবের দিন। আগামীকাল চৌধুরী বাড়িতে হবে একসাথে 2টা বিয়ে। সারা বাড়ি সেজে উঠেছে ফুলের সঙ্গে সঙ্গে নানান রকম ফেয়ারি লাইটে। তাই সারা বাড়ি এখন কোলাহলে মুখর, হাসি গানে নাচে ভরে গেছে। প্রতিটা কোণ রান্নার সুঘ্রাণে উঠোন থেকে বারান্দা পর্যন্ত যেন এক অদৃশ্য মায়ার পর্দা টানানো। কারোর হাতে রঙিন ফুলের ঝুড়ি, কারোর হাতে হলুদের বাটি, আর ছোট বাচ্চারা এদিক ওদিক নেচে গিয়ে একেবারে মাতিয়ে রেখেছে পরিবেশ। কারণ আজ অনুর আর ইউভির গায়ে হলুদ, সেই সঙ্গে আরোহী আর আকাশেরও গায়ে হলুদ। তাই আনন্দের মাত্রা যেন দ্বিগুণ হয়ে গেছে। এমন ভিড়ভাট্টার মাঝে হঠাৎ রায়ানের কণ্ঠ ভেসে এলো। তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ডেকে উঠল, এই শাকচুন্নি, এদিকে আয়। ডাক শুনে হুট করে থেমে গেল মারিয়া। এতক্ষণ সে ছোটোছুটি করে এদিক ওদিক সাহায্য করছিল, হঠাৎ ডাক শুনেই ভুরু কুচকে তাকালো, মনে মনে বিড়বিড় করলো, এই গন্ডারের বাচ্চা আবার কি নতুন ঝামেলা বাঁধাবে? কদিন ধরে এত জ্বালাচ্ছে। রায়ান আবারও গলা চড়িয়ে বলল, কি হলো, শুনতে পাচ্ছিস না? ডাকছি তো, নাকি কান ধরে টেনে আনবো? মারিয়া এবার আর চুপ থাকতে পারল না, মুখ বাঁকিয়ে বলল, আসছে তো, এত রাগ দেখানোর কি আছে? এই বলে মুখ গোমরা করে এগিয়ে এলো, আর রায়ান কিছু না বলে তার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো সাইডে। মারিয়া হাঁটতে হাঁটতে লম্বা গাউনের এক পাশ ধরে উঁচু করলো আর বিরক্ত গলেই বলল, আরে রায়ান ভাই, কই নিয়ে যাচ্ছ আমাকে? রায়ান কোনো উত্তর না দিয়ে একেবারে নিজের রুমের সামনে এসে দাঁড়ালো, হাত ছেড়ে দিয়ে একদম গম্ভীর স্বরে বলল, তুই বড় হসনি? মারিয়া ভুরু কুচকে অবাক হয়ে জবাব দিল, মানে? রায়ান কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, এত লাভালাভি করছিস কেন সারা বাসা জুড়ে? এখন আর তুই ছোট বাচ্চা নস, নিজেকে যত বাচ্চা করে রাখবি আমার তাহলে সব সময়ের থেকে বেশি অপেক্ষা করতে হবে।
আর আমি অপেক্ষা জিনিসটা মোটেই পছন্দ করি না। জানি তুই এখনো বাচ্চা আছিস, কিন্তু তুই বড় হ, তখন তোর সব বাচ্চামো আমার সঙ্গে দেখাস। রায়ানের মুখের দিকে যে একেবারে হতবাক হয়ে গেল মারিয়া। কথাগুলো তার মাথায় ঢুকলো না, তাই হতভম্ব হয়ে বলল, মানে? রায়ান ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখে মাথা নেড়ে বলল, বললাম না তোকে, তুই কখনোই বড় হবি না, তুই তো বাচ্চাই থেকে যাবি সবসময়। মারিয়া আরও অবাক, তাই এবার একটু ঝুঁকে রায়ানের চোখের দিকে তাকিয়ে ঠাট্টার চলে বলল, তুমি কি রায়ান ভাই ওইটা খাইছো নাকি? রায়ান চমকে এক পা পিছিয়ে গেল। মারিয়ার গরম নিঃশ্বাস শরীরে লাগতেই বুকের ভেতর অজানা এক শিহরণ জেগে উঠল। মুহূর্তে সামলে নিয়ে গলা খাকারি দিয়ে বলল, একদম এত কাছে আসবি না। আর ওইটা কোনো কিছু খাই নাই, শুধু পেট ভরে ভাত খেয়েছি। মুখ ঘুরিয়ে বলল, আমি কি বয়ে গেছে তোমার কাছে আসতে? গেলাম আমি। মারিয়া এই বলে পা বাড়াতে লাগলো সিঁড়ির দিকে নামার জন্য, কিন্তু এমন সময় রায়ান তার হাত ধরে থামিয়ে দিল, টেনে নিল নিচের দিকে, তারপর গম্ভীর স্বরে বলল, আমি কি তোকে যেতে বলেছি? এখানে 2 মিনিট চুপচাপ দাঁড়া। এ বলে সে ঘরে ঢুকে গেল। কিন্তু হঠাৎ করে এরকমভাবে রায়ান মারিয়ার হাত টানে মারিয়ার বুকটা কেমন কেঁপে উঠল। এরকম কেন হলো বুঝে পারছে না, বুকের মধ্যে কেমন যেন ধুকপুক করছে। কিছুক্ষণের মধ্যে 2টা প্যাকেট হাতে নিয়ে ফিরে এলো, মারিয়ার হাতে প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে বলল, ধর, এটা তোর জন্য। অবাক হয়ে মারিয়া বড় বড় চোখে তাকালো, হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো,